কণার গতিতত্ত্ব পড়ার আগে আমরা একটু কনসেপ্ট নিব। তো প্রথম কনসেপ্টটা হচ্ছে এরকম, দেখো প্রত্যেকটা পদার্থকে ভাঙলেই অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা তৈরি হয় এবং সেগুলোকে আমরা বলি অণু। এবং অণুকে ভাঙলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পাওয়া যায়, যার নাম হচ্ছে পরমাণু। তো কণার গতিতত্ত্ব হচ্ছে এই যে অণুগুলো রয়েছে যে কোনো পদার্থে, সেটা কঠিন হোক, তরল কিংবা বায়বীয়, সে সমস্ত প্রত্যেকটা কণা সব সময় নিজেদের অবস্থান থেকে কম্পমান রয়েছে, মানে নিজেদের অবস্থান থেকে কাঁপতে থাকে। তো চলো এই জিনিসটা একটু দেখাই। যদি কঠিন পদার্থ হয়, দেখো অণুগুলো খুব কাছাকাছি অবস্থান করছে, এটা একটা অণু, এটা একটা অণু, কিন্তু তারপরও দেখো তাদের নিজেদের অবস্থান থেকে হালকা হলেও সেটা কাঁপছে। অর্থাৎ প্রত্যেকটা কণায় কিছু না কিছুটা হলেও তারা গতিশীল, তাদের নিজের অবস্থান থেকে কম্পনশীল। এখন এটা হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে, এরা যেহেতু খুব কাছাকাছি অবস্থান করে তাই এদের গতিটা অনেকটা কম। এবং আন্তঃআণবিক দূরত্ব, দেখো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটাও কিন্তু অনেকটা কম। যদি এটা তরল পদার্থ হতো, তাহলে তরল পদার্থের ক্ষেত্রে দেখো এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ আন্তঃআণবিক দূরত্ব একটু বেশি, আন্তঃআণবিক আকর্ষণ বল একটু কম, এই জন্য তারা যথেষ্ট দূর দূর পর্যন্ত যেতে পারছে। এটা হচ্ছে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, তরল পদার্থের ক্ষেত্রে। তাহলে দেখো কঠিন পদার্থের ক্ষেত্রে খুব কাছাকাছি কিন্তু নিজ অবস্থান থেকে কম্পমান, তরল পদার্থের ক্ষেত্রে একটু দূরে দূরে কিন্তু তাদের নিজ অবস্থানে কিন্তু কম্পমান রয়েছে। যদি গ্যাসের কথা চিন্তা করো, গ্যাসের ক্ষেত্রে তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল নাই বললেই চলে, এই জন্য ধাক্কা খাওয়া সত্ত্বেও কিন্তু তারা কাছাকাছি থাকছে না, আবার সরে যাচ্ছে। দেখো এরা কিন্তু অনেক দূরে দূরে থাকলেও তারা গতিশীল। অর্থাৎ দেখো কঠিন, তরল কিংবা গ্যাস সবার ক্ষেত্রেই, কঠিন, তরল কিংবা গ্যাস সবার ক্ষেত্রে কিন্তু কণাগুলো গতিশীল, এবং এইটাই হচ্ছে পদার্থের কণাতত্ত্ব। আচ্ছা, তো এখন পদার্থের কণার গতিতত্ত্ব। আচ্ছা, তো আমরা এখন কণার গতিতত্ত্বটা একটু পড়বো। দেখো এখান থেকে পড়তে হবে, সেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বই হচ্ছে কণার গতিতত্ত্ব। কিছু বলবি? বলছি এখন অত তাড়াহুড়া করে না করে বিকেলে করলে পারবি, আমি সময় দরকার নাই। তো আমি বিকেলে পড়াতে যাবো না, এডিট করতে হবে না, ওদিকে ফর্মে কোশ্চেন করতে হবে না, টাইম কই? আপলোড দিবি কখন? মাথা মোটার মতো কথা বলিস না। তাহলে চলো আরেকবার একটু রিভাইজ করে নেওয়া যাক। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বই হচ্ছে কণার গতিতত্ত্ব। আচ্ছা, এবার এটা কেমনে বোঝা যায় আমি একটু বলি। দেখো এই চিত্রটা তোমরা অলরেডি দেখেছো এবং আমরা এখানে একটু ব্যাখ্যা করব। দেখো এই জায়গাতে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব, এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক দূরত্ব কিন্তু এখানে অনেক কম, এবং এখানে দেখো আন্তঃআণবিক দূরত্ব কিন্তু অনেক বেশি, ঠিক আছে? আর এইখানে দেখো আন্তঃআণবিক দূরত্বগুলো অনেক বেশি, অর্থাৎ আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি। এবার কঠিনে আসি, কঠিনে তাহলে সবচেয়ে কম, তরলে আর একটু বেশি, এবং গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি। এবং আন্তঃআণবিক আকর্ষণ শক্তি এই জায়গাতে কাছে থাকার জন্য আকর্ষণটা অনেক বেশি হয়, এখানে আর একটু দূরে দূরে থাকার জন্য আকর্ষণ আর একটু কমে যায়, এবং এখানে আরো অনেক বেশি হওয়ার জন্য আকর্ষণ থাকে না বললেই চলে। এবার প্রশ্ন হচ্ছে, আমি যদি এমনটা করি, এই কণাগুলো যে কাঁপছিল সেটার কম্পন অর্থাৎ গতিশক্তি যদি বাড়ায় দিই কোনোভাবে, তো চিন্তা করো আমি এখানে একটা স্পিরিট ল্যাম্প যুক্ত করলাম। আচ্ছা, তো এইবার এই জায়গাতে যেটা হবে সেটা হচ্ছে এখান থেকে তাপ শক্তি এখানে সঞ্চারিত হবে। তাপ যদি শক্তি সঞ্চারিত হয়, তাহলে এই কণাগুলো মধ্যে যে শক্তি ছিল সেটা হচ্ছে কি গতিশক্তি, তাহলে তাপ শক্তি গতিশক্তিতে কনভার্ট হবে, এবং এরা আরো দ্রুত কম্পমান হবে। যখন দ্রুত কম্পমান হবে তখন একজন আরেকজনকে আরো জোরে ধাক্কা দিবে। ধরো এই একে ধাক্কা দিচ্ছে, এই একে ধাক্কা দিচ্ছে, এবং এই এদিকে ধাক্কা দিচ্ছে, একবার এদিকে ধাক্কা দিচ্ছে, চারিদিকে যে যাকে পারছে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। আর এভাবে চিন্তা করো তো, এরকম ভাবে জোরে যদি চারিদিকে ধাক্কা দিতে থাকে তাহলে তাদের অবস্থা কি হবে? একজন আরেকজন থেকে দূরে সরে যাবে। আচ্ছা, দূরে সরে গেলে দেখো তো একটা সময় যথেষ্ট পরিমাণ দূরে সরে গেলে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল কমে যাবে, কারণ কি আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যাবে, দিয়ে তারা তরলে পরিণত হবে। ওকে, এইবার দেখো তারা হচ্ছে কি তরলে পরিণত হয়েছে কেন? কারণ তুমি তাপ দিয়েছিলে, গতিশক্তি সঞ্চয় হয়েছে, তারা একে অপরকে সংঘর্ষ করে দূরে সরে গেছে, আন্তঃআণবিক দূরত্ব বৃদ্ধি পেয়েছে,
এবং আন্তঃআণবিক আকর্ষণ বল হ্রাস পেয়েছে। এবার তরলে তুমি যদি এবার তাপ দাও তাহলে কি ঘটবে? মনে করো এইখানে তুমি তাপ দিচ্ছ এবার। আচ্ছা, এইবার তুমি যদি এখানে তাপ দাও তাহলে দেখো এই কণাগুলোর মধ্যে যে গতিশক্তি ছিল তুমি আরো গতিশক্তি অ্যাড করছো। আচ্ছা, আরো গতিশক্তি অ্যাড করলে আবার দেখো আগের মতো এই কণা তার চারিপাশের কণাগুলোকে ধাক্কা দেবে, তার পাশের কণাও সেম ভাবে ধাক্কা দিবে। এবার দেখো আরো জোরে জোরে যখন ধাক্কা দিবে তখন এরা পরস্পর থেকে আরো দূরে সরে যাবে, আরো দূরে সরে গেলে তখন সেটা হবে কি গ্যাস অবস্থা। ঠিক আছে, তাহলে দেখো তাপ দিয়ে আমি কঠিন পদার্থ থেকে তরলে রূপান্তরিত করতে পারি, আবার তরল পদার্থ থেকে গ্যাসে রূপান্তরিত করতে পারি। আচ্ছা দেখো, তাপ দিয়ে যদি কঠিন থেকে তরল এবং তরল থেকে গ্যাসে রূপান্তর করা যায়, তাপ অপসারণ করলে অর্থাৎ ঠান্ডা করলে গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন নিয়ে আসা যাবে না? আচ্ছা, এবার চিন্তা করো কেমনে যায়। দেখো এই কণাগুলোর মধ্যে গতিশক্তি কিন্তু অনেক বেশি, এই জন্যই তারা পরস্পর থেকে অনেক দূরে থাকতে পারে, আকর্ষণ বল ছাড়িয়ে চলে যেতে পারে। আচ্ছা, এইবার তুমি যদি এখানে ঠান্ডা ঠান্ডা কোনো জায়গায় এঁকে রেখে দাও তাহলে হবে কি, সে পরিবেশে শক্তি বিকীর্ণ করবে বা শক্তি দিয়ে দিবে। শক্তি দিয়ে দিলে তার গতিশক্তি কমে যাবে, গতিশক্তি কমে গেলে কম্পনটাও কমে যাবে, আর কম্পনটা কমে গেলে যেটা হবে সেটা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে তারা আবার কাছে চলে আসবে, অর্থাৎ এই রকম ধারণ করবে। এই জন্য একটা সময় গিয়ে দেখা যাবে কি যে কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয়েছে, কি করার জন্য? তাপ অপসারণ করার জন্য। এবার তরল থেকে যদি আরো তুমি তাপ অপসারণ করে নাও, আরো গতিশক্তি কমে যাবে, তাহলে আরো তারা কাছাকাছি চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার দেখো কঠিন পদার্থ থেকে তরল, তরল থেকে কঠিন গ্যাস, আবার গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিনে রূপান্তর করা যায়। কি রকম ভাবে? যদি তাপ দাও তাহলে কঠিন থেকে তরল হবে, আবার তাপ দাও কঠিন থেকে গ্যাসে রূপান্তরিত হবে, আবার গ্যাসকে যদি ঠান্ডা করো তাহলে সেটা তরলে রূপান্তরিত হবে, আর তরলকে ঠান্ডা করলে গ্যাস রূপান্তরিত হবে। আচ্ছা, তো এখন আমরা করি কি, একটা চেনা পরিচিত উদাহরণ নেই। দেখো আমরা এখন যে উদাহরণের সাথে কাজ করব তার নাম হচ্ছে পানি। দেখো পানি তিন অবস্থায় থাকতে পারে, একটা হচ্ছে বরফ, তোমরা ফ্রিজে দেখবা ডিপ ফ্রিজে বরফ থাকে, এটা হচ্ছে বরফ। এইবার তুমি যদি বরফকে কোনো একটা পাত্রে নিয়ে নিচে তাপ দাও তাহলে কিছুক্ষণের মধ্যে দেখবে পাত্রে তরল পানি। তুমি চাইলে এটা কিন্তু বাসায় করে দেখতে পারো। ঠিক আছে, বরফকে যদি তাপ দাও দেখবে পানি হয়ে গেছে। কেন? কারণ তুমি তাপ দিয়েছো, গতিশক্তি সঞ্চয় হয়েছে, এরা পরস্পর থেকে দূরে সরে গিয়ে পানি হয়ে গেছে। এরপর আবার যদি তাপ দাও তাহলে আমি করছি কি, এখন প্লাস তাপ, আবার যদি তাপ দেই তাহলে দেখা যাবে একটা সময় এখান থেকে বাষ্পাকারে পানি কিন্তু আকাশে উড়ে যাবে, তার মানে হচ্ছে কি গ্যাস, তার মানে পানি জলীয় বাষ্পে রূপান্তরিত হবে। এবং বরফ থেকে পানি গলিত হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং পানি থেকে গ্যাসে পরিণত হয় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে, তাহলে আবার বলছি, দেখো যখন তুমি বরফকে তাপ দিবা তখন পানিতে রূপান্তরিত হবে, পানি থেকে গ্যাসে রূপান্তরিত হবে। এবার তুমি যদি এমনটা করো কি যে এখানে একটা পলিথিন বা কিছু একটা লাগাই দিলা, দিয়ে এই গ্যাসটা সংগ্রহ করে নিলা। ঠিক আছে, চিন্তা করো ওকে, এইখানে এই গ্যাসটা তুমি নিয়েছো। ঠিক আছে, এইবার এটাকে তুমি যদি ডিপ ফ্রিজে রেখে দাও, মানে ঠান্ডা করো, তাহলে কিছুক্ষণের মধ্যে দেখবা কি যে এইটা পানিতে রূপান্তরিত হয়েছে, ভেতরে দেখবা পানি হয়ে যাচ্ছে। এরপর এই পানিটা যদি আরো রেখে দাও তাহলে দেখবা কিছুক্ষণ পর, আরো ধরো একদিন পর, দেখবা কি যে পুরো বরফ হয়ে গেছে। তাহলে দেখো কণার গতিতত্ত্বই আসলে এটা কারণ হচ্ছে কি, দেখো তাপ দেওয়ার ক্ষেত্রে কণার গতি বেড়েছিল, তাই সেখান থেকে পানি রূপান্তরিত হয়েছিল। এবার আরো গতি বাড়াই দিয়েছো, আরো তারা দূরে দূরে সরে গেছে, আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কমে গেছে এবং তৈরি করছে গ্যাস। এবার যখন তুমি এই গ্যাসকে ঠান্ডা করেছো তখন কণার গতি কম হয়েছে এবং কমার কারণে সেটা রূপান্তরিত হচ্ছে পানিতে। এবার পানিকে যখন আবার ঠান্ডা করেছো আরো গতি কমে গেছে এবং রূপান্তরিত হয়েছে কি সে
বরফে। প্রসেসটা কি বোঝা গেছে? এবং এটা কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নে আসবে। আচ্ছা, তাহলে আমরা সেই চেনা পরিচিত জায়গায় চলে আসলাম। পরের পেজ, আমরা এখান থেকে যে জায়গাটা পড়েছিলাম আমরা পরে চলে যাচ্ছি। তোমাদের সৃজনশীল প্রশ্নে যে জায়গাটা লিখতে হবে, দেখো, কঠিন পদার্থকে তাপ দেওয়া হলে কণাগুলো গতিশক্তি গ্রহণ করে কাঁপতে থাকে। যদি আরো বেশি তাপ দেওয়া হয় তাহলে কণাগুলো এত বেশি কাঁপতে থাকে যে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায় এবং কিছুটা গতিশক্তি প্রাপ্ত হয়। পদার্থের এই অবস্থাকে বলা হয় তরল অবস্থা। তরলের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট কোনো আকার থাকে না, যার জন্য তরল পদার্থকে আরো বেশি তাপ দেওয়া হলে কণাগুলো তাপ শক্তি নিয়ে গতিশক্তি আরো বৃদ্ধি করতে থাকে এবং এক সময় গতিশক্তি এত বেড়ে যায় যে কণাগুলো কণা আকর্ষণ শক্তি মানে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সেটা থেকে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্ত অবস্থায় ছুটতে থাকে। আর এই অবস্থাটাই হচ্ছে গ্যাস। এবং গ্যাসের অবস্থায় কোনো আয়তন থাকে না। কেন? কারণ হচ্ছে দেখো, আন্তঃকণা আকর্ষণ শক্তি সে ছাড়িয়ে চলে গেছে, আর ফিরে আসার কোনো চান্স নাই। ওকে, এতটুকু তোমাদের ভালোভাবে বুঝতে হবে, লিখতে হবে পরীক্ষা হলে। ঠিক আছে, তাহলে এই অংশটুকু একটু দাগায় নাও, এটা হচ্ছে গ নাম্বার প্রশ্নের জন্য।